আজকে রসায়ন টপিক্সের বিষয়টি হচ্ছে ধাতুর ক্ষয়। ধাতব পদার্থ কিভাবে ক্ষয় হয় এই বিষয়টি আলোচনা করা হবে। তো ধাতব পদার্থগুলো সাধারণত দুই উপায়ে ক্ষয় হতে পারে। একটা হচ্ছে যান্ত্রিক ক্ষয় আর একটা হচ্ছে রাসায়নিক ক্ষয়। যান্ত্রিক ক্ষয়টা হচ্ছে এটাকে করোশন বলা হয়। তো করোশন আসলে ঘর্ষণজনিত ক্ষয়। এই ঘর্ষণজনিত ক্ষয়টাকে করোশন বলা হয় থাকে। যেমন টিউবওয়েলের হ্যান্ডেল বা কোনো ইঞ্জিনের কোনো একটা পার্টস আস্তে আস্তে ঘর্ষণের ফলে ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে ভৌত প্রক্রিয়া। তো যান্ত্রিক ক্ষয়গুলো হচ্ছে ভৌত প্রক্রিয়া। এটা এক ধরনের ভৌত প্রক্রিয়া, এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। এটা দ্বিতীয় যে ক্ষয়টা হতে পারে সেটা হচ্ছে রাসায়নিকভাবে কোনো ধাতব পদার্থের ক্ষয় হতে পারে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সংগঠনের মাধ্যমে। এটা হচ্ছে অ্যারোশন, এটাকে বলা হচ্ছে অ্যারোশন। বায়ুর উপস্থিতিতে জলীয় বাষ্পের সংস্পর্শে এসে এই ক্ষয় সাধিত হয়ে থাকে। এবং যেমন আমরা বলতে পারি 1 নম্বরে লোহায় মরিচা পড়া, এটা এক ধরনের রাসায়নিক ক্ষয়। তামার উপর সবুজ রঙের দাগ পড়া, এটাও এক ধরনের ক্ষয়। রূপার কোনো জিনিসপত্র বা গহনা সেগুলো কি হয়ে যায়, উজ্জ্বলতা নষ্ট হয়, কালো হয়ে যায়, এটাও এক প্রকার রাসায়নিক ক্ষয়। তাহলে রাসায়নিক ক্ষয়গুলো এগুলোকে বলা হয় অ্যারোশন। তো রাসায়নিক ক্ষয় যেগুলো সেগুলো আসলে অ্যানোডীয় ক্ষয় বলা হয় থাকে। অ্যানোড হিসাবে যে জিনিসটা ক্ষয় হবে বা যে ধাতুটা ক্ষয় হবে সেটা নিজে অ্যানোড রূপে ক্রিয়া করে। তো এই অ্যানোড রূপে ক্রিয়া করার ফলে সেটা আসলে ক্ষয় হয়ে থাকে। তো আমরা ধাতুর ক্ষয়গুলোকে যেমন আমরা দেখি লোহার উপর মরিচা ধরা বা মরিচা পড়া, এটা এক ধরনের জারণ বিক্রিয়া ঘটে, অর্থাৎ ধাতুটি অ্যানোড রূপে ক্রিয়া করে। লোহায় মরিচা ধরা, এটা এক ধরনের ধাতুর ক্ষয়, এটাও এক প্রকার রাসায়নিক প্রক্রিয়া। তাহলে ধাতুর ক্ষয়ের ক্ষেত্রে এটা একটি আসলে তড়িৎ, যেমন লোহায় মরিচা পড়া, এখানে একটি তড়িৎ রাসায়নিক কোষের মতো একটি কোষ তৈরি হয়। তবে কোষটি একটি ক্ষুদ্র ভোল্টার কোষের মতো কাজ করে। তাহলে এটা যেহেতু অ্যানোডীয় জারণ প্রক্রিয়া, অর্থাৎ ধাতুটি অ্যানোডীয় জারণ বা এর ইলেকট্রন দানের মাধ্যমে আয়নে পরিণত হয়। তো এখানে যে বিষয়টাই আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে লোহার জিনিসপত্রগুলো আসলে বিশুদ্ধ, 100% বিশুদ্ধ লোহা থাকে না। যেমন হচ্ছে ইস্পাত লোহা, এর মধ্যে কিছু পরিমাণ কার্বন থাকে, ম্যাঙ্গানিজ থাকে, এই ধরনের বিভিন্ন ধরনের কিছু ভেজাল থাকে। তো তার মধ্যে কার্বনের পরিমাণ তুলনামূলকভাবে একটু বেশি থাকে। তো লোহার মধ্যে যে ভেজালগুলো থাকে সেগুলো এবং লোহা বা আয়রন নিজেই দুইটি আসলে মিলে বায়ুর উপস্থিতিতে জলীয় বাষ্প বা পানির সংস্পর্শে যখন আসে তখন একটি ক্ষুদ্র ভোল্টার কোষ তৈরি হয়। তাহলে ক্ষুদ্র ভোল্টার কোষ, এই কোষের মধ্যে অ্যানোড রূপে, এই কোষের মধ্যে অ্যানোড রূপে Fe এটা কাজ করে, এটা নিজেই অ্যানোড রূপে কাজ করে। আর ক্যাথোড রূপে তাকে ভেজালটি কি হতে পারে, কার্বন বা অন্য কোনো যদি ম্যাঙ্গানিজ থাকে এগুলো ভেজাল হিসাবে ক্যাথোড রূপে কাজ করে। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে জলীয় বাষ্প, জলীয় অংশ বা পানি যদি থাকে সেটা জলীয় বাষ্প হতে হোক বা সরাসরি পানির সংস্পর্শে হোক, এটা নিজেই তড়িৎ বিশ্লেষ্য রূপে ক্রিয়া করে। তো এই বিক্রিয়ার সময়, অর্থাৎ যখন এটা কোষ তৈরি হয়ে যায়, সেখানে আপনি একটা বিক্রিয়া সংঘটিত হয় এবং এই বিক্রিয়াটি একদিনে ঘটে না, এটা দীর্ঘ সময় ধরে বিক্রিয়াটি সংঘটিত হয়ে লোহার মধ্যে মরিচা পড়ে। তো বিক্রিয়াগুলো আমরা দেখতে পারি অ্যানোড রূপে, যখন এখানে কি হচ্ছে Fe, অ্যানোডে Fe ইলেকট্রন ত্যাগ করে Fe2+ হচ্ছে আর দুটো ইলেকট্রন তৈরি করতেছে। আর ক্যাথোড বা এই ভেজালের মধ্যে এসে, ভেজালের সংস্পর্শে এসে যেটা ক্যাথোড হিসেবে কাজ করতেছে, অক্সিজেন যেটা আছে সেই অক্সিজেন পানির উপস্থিতিতে, অক্সিজেন আর জলীয় বাষ্প বা পানি এটা OH আয়নে পরিণত হচ্ছে।
বিক্রিয়া করে। তো এখানে যদি আমরা হাফ দেই তাহলে একটা পরমাণু, এখানে একটা অক্সিজেন দুইটা পরমাণু হচ্ছে। তো এখানে দুইটা মাইনাস হচ্ছে, মাইনাসটাকে সমতা করতে গেলে এখানে দুইটা ইলেকট্রন দিতে হচ্ছে। তাহলে এই বিক্রিয়াটি, তাহলে এটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া আর এটা ক্যাথোড বিক্রিয়া। একটি কোষের মধ্যে অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া আমরা দেখতে পেলাম। এই বিক্রিয়াটা যখন ঘটে থাকে এটা কিন্তু জারণ আর এটা হলো বিজারণ। এই বিক্রিয়াটা যখন ঘটে থাকে তখন এই ফেরাস আয়ন আর হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন যেটা তৈরি হয়, এরা পরবর্তীতে যুক্ত হয়ে ফেরাস হাইড্রোক্সাইডে পরিণত হয়। এই ফেরাস হাইড্রোক্সাইডটা আবার বায়ুর অক্সিজেন আর পানির সংস্পর্শে এসে ফেরাসগুলোর সুস্থিতি কম, ফেরাসগুলো বায়ুর উপস্থিতিতে জারিত হয়ে ফেরিকে পরিণত হয়। এটা হবে Fe2O3। এটাতে হয় 3 অণু পানি মূলত হয়ে থাকে। এটা যদি আমরা এখন সমতা করতে চাই তাহলে এখানে 2 দিতে হবে, এখানে দিতে হবে হাফ, এখানে 2 থাকার কারণে এটা মিলে গেছে। এটার নামে হচ্ছে মরিচা। এটাকে বলা হচ্ছে শোধক ফেরিক অক্সাইড, শোধক ফেরিক অক্সাইড। ফেরিক আয়নটা হচ্ছে গাঢ় বাদামি বর্ণের, এই জিনিসটা তৈরি হয়, এটাও গাঢ় বাদামি বর্ণের, এই জন্যই মরিচার বর্ণটা হচ্ছে গাঢ় বাদামি। ধাতুর ক্ষয় রোধের উপায় অথবা মরিচা রোধ করা যেতে পারে কিভাবে? লোহার তাহলে ক্ষয় রোধ করা যাবে। তো আমরা জানি, যেহেতু আমরা যে বিষয়টা জানি যে ধাতুটা ক্ষয় হয় সেটা আসলে অ্যানোড হিসেবে ক্রিয়া করে। যদি আমরা ওই ধাতুটাকে অ্যানোড রূপে ক্রিয়া করতে না দেই তাহলে আসলে ক্ষয় রোধ করা সম্ভব হবে। তাহলে অ্যানোড রূপে ক্রিয়া করতে যদি আমরা না দেই, ধাতুকে অ্যানোড হতে না দিলে, না দিয়ে এটা একটা আমরা কাজ করতে পারি। এরপর ধাতুর সংস্পর্শে এসে বায়ুর অক্সিজেন অথবা জলীয় বাষ্প বা জলীয় অংশ যেন আসতে না পারে, তাহলে বায়ুর অক্সিজেন বা পানির সংস্পর্শ রোধ, তাহলে সংস্পর্শ থেকে যদি একে রোধ করতে পারি তাহলে এটা হতে পারে। 3 নম্বর আমরা যে কাজটা করতে পারি, ক্যাথোড রূপে ক্যাথোডীয় সংরক্ষণ আমরা করতে পারি। তাহলে এই সংরক্ষণ কিন্তু দুইভাবে হতে পারে, একটা হচ্ছে অ্যানোডীয় সংরক্ষণ, একটা হচ্ছে ক্যাথোডীয় সংরক্ষণ। এই জিনিসটা আমরা এটা পাচ্ছি অ্যানোডীয় সংরক্ষণ। তো ধাতুকে আমরা অ্যানোড হতে না দিয়ে অন্য কোনো মৌলকে যদি অ্যানোড রূপে তার সংস্পর্শে নিয়ে আসি তাহলে সেটা সংরক্ষণ আমরা করতে পারবো। অর্থাৎ অন্য মৌলটা তখন অ্যানোড রূপে ক্রিয়া করবে এবং লোহা তখন অ্যানোড রূপে ক্রিয়া না করে সে ক্যাথোড রূপেই থাকবে, বা তার পরিবর্তে ওই মৌলটা ক্ষয় হবে। আর ক্যাথোডীয় সংরক্ষণ মানে তাকে ক্যাথোড রূপে সংরক্ষণ করা। আর একটা হচ্ছে বায়ু বা পানির সংস্পর্শ রোধ করা। বায়ু বা পানির যদি আমরা সংস্পর্শ রোধ করতে চাই তাহলে আমরা কি করতে পারি, লোহার জিনিসপত্রের উপর রং করে রং করতে পারি বা কোনো কিছুর প্রলেপ দিতে পারি, এভাবে আমরা এটাকে সংরক্ষণ করতে পারি। এগুলো হচ্ছে একটি সিম্পল পদ্ধতি। তাহলে পদ্ধতিগুলো আমরা ডিটেলসে আসতে পারি। প্রথমত আমরা আসি ক্যাথোডীয় সংরক্ষণ, অর্থাৎ ধাতুকে ক্যাথোড রূপে কিভাবে সংরক্ষণ করা যেতে পারে। আমরা জানি যে জিঙ্ক হচ্ছে তড়িৎ রাসায়নিক সারিতে আয়রনের উপরে অবস্থান করে। যদি আয়রনের সাথে কোনোভাবে আমরা জিঙ্কের সংযোগ স্থাপন করতে পারি তাহলে যেমন আমরা বলতে পারি টিনের উপরে জিঙ্কের প্রলেপ দিতে পারি, অর্থাৎ এটাকে বলা হচ্ছে গ্যালভানাইজিং। গলিত জিঙ্কের যদি প্রলেপ দিতে পারি তাহলে এটা হতে পারে, অথবা তাহলে এখানে আমরা করতে পারি কি গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং মানে হচ্ছে
জিঙ্কের প্রলেপ দেয়া, জিঙ্কের প্রলেপ, এটাকে বলা হচ্ছে গ্যালভানাইজিং। এটা একটা কাজ করতে পারি। আর একটা আমরা কাজ কি করতে পারি, লোহার জিনিসপত্রের মধ্যে কিছুটা দূরত্ব পর পর পাইপ বা জাহাজ বা কোনো পাটাতন যদি হয়ে থাকে লোহার তৈরি, সেটার কিছু দূর পর পর লোহার সাথে অধিক তড়িৎ সক্রিয় বা সক্রিয়তা বেশি, যেমন জিঙ্ক বা ম্যাগনেসিয়ামের আমরা প্রলেপ দিতে পারি, পাত স্থাপন করতে পারি। ধরে নিলাম জিঙ্ক বা ম্যাগনেসিয়ামের পাত লাগানো, যেমন এটা হচ্ছে একটা লোহার পাইপ। এই পাইপের মাঝে মাঝে যদি আমরা জিঙ্কের বা লোহার এরকম পাত দিয়ে বা বলয়ের আকারে এটাকে লাগিয়ে রাখি, তাহলে কি হবে যে এই লোহাটা পানি বা বায়ুর সংস্পর্শে যখন আসবে তখন আসলে লোহাটা অ্যানোড হিসেবে কাজ না করে এর পাশে যে জিঙ্কটা আছে সেই জিঙ্কটা অ্যানোড হিসেবে কাজ করবে। জিঙ্কটা আস্তে 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 ক্ষয় যাবে এক সময়। পাশাপাশি যদি এখানে একটা থাকে লোহা, এখানে মনে করো এফি আছে আর পাশে এই বেল্টের মধ্যে আছে জিঙ্ক, তাহলে এইখান থেকে ইলেকট্রন ত্যাগ না হয় এখানে কি হবে, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে। যতক্ষণ জিঙ্ক বেঁচে থাকবে বা জিঙ্ক টিকে থাকবে ততক্ষণ সেই জিঙ্ক কিন্তু অ্যানোড রূপে ক্রিয়া করে যাবে। সে নিজে শহীদ হয়ে যাবে, সে মারা যাবে, গিয়ে লোহাকে রক্ষা করবে। তাহলে বলিদান, আত্মবলিদানের মাধ্যমে সে লোহাকে রক্ষা করে। এইটা কিন্তু অ্যানোড হিসেবে কাজ করে। এই অ্যানোডগুলোকে বলা হচ্ছে বলির অ্যানোড। বলির অ্যানোড অর্থাৎ নিজে স্যাক্রিফাইস করে, নিজে ধ্বংস হয়ে যায় কিন্তু লোহাকে ধ্বংস হতে দেয় না। এই ধরনের অ্যানোডগুলোকে বলির অ্যানোড বলা হয়ে থাকে। টিনের উপর, ঢেউ টিনের উপরে যে প্রলেপ, চকচকে প্রলেপটা থাকে টিনের উপরে, জিঙ্কের প্রলেপ, এটা গ্যালভানাইজিং বলা হচ্ছে। গলিত জিঙ্কের প্রলেপ টিনের উপরে দিয়ে চকচকে আবরণ সৃষ্টি করা হয়। টিন যখন বায়ু এবং পানির সংস্পর্শে আসে তখন আসলে টিনের মধ্যে অরিজিনালি এসেন থাকে না, টিনের মধ্যে এই জিনিসটা না থেকে কি থাকে, এটা থাকে লোহা বা ইস্পাত থাকে। তাহলে টিনের মধ্যে আয়রন থাকে আর তার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া থাকে। তাহলে আয়রনের চেয়ে জিঙ্কের তড়িৎ সক্রিয়তার মান বেশি হয়, ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক, অর্থাৎ এইটা তখন অ্যানোড রূপে ক্রিয়া করে, এই বলির অ্যানোড। এই জন্য একসময় প্রলেপগুলো সব ক্ষয় হয়ে যায়, জিঙ্কগুলো আস্তে আস্তে যখন ক্ষয় হয়ে শেষ হয়ে যায় তখন মরিচা পড়া শুরু হয়ে যায়। তো এই প্রলেপটা যত বেশি থাকবে তত বেশি দিন টিন টেকসই হবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা গ্যালভানাইজিংয়ের মাধ্যমে অথবা জিঙ্ক বা ম্যাগনেসিয়ামের পাত লাগানোর মাধ্যমে এদেরকে বলির অ্যানোড রূপে ক্রিয়া করার মাধ্যমে আমরা লোহার তৈরি জিনিসপত্রকে অনায়াসে রক্ষা করতে পারি। সমুদ্রগামী জাহাজ অথবা লোহার পাইপ, ভূগর্ভস্থ লোহার পাইপ অথবা বিভিন্ন ধরনের যানবাহনের মধ্যে দেখা যায় যে লোহার হাতল বা যে পাইপগুলো থাকে আমরা হাত দিয়ে ধরি, সেগুলোর কিন্তু লোহার সাথে সাথে ওগুলোতে চকচকে অ্যালুমিনিয়াম অথবা এখানে জিঙ্কের কিন্তু পাত বা পাইপ ব্যবহার করা হয়ে থাকে। এইখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যে লোহার জিনিসটা কিন্তু মরিচা ধরবে না, কারণ হচ্ছে ওই পাতগুলো বা হাতলগুলো বা ওই ধরনের জিনিসপত্রগুলো আসলে নিজেই অ্যানোড হিসেবে ক্রিয়া করে লোহার জিনিসটাকে রক্ষা করে। এই জন্য সমুদ্রগামী জাহাজের পাটাতনের মধ্যে অথবা যেটা পানির সংস্পর্শে থাকে তার চতুর্দিক দিয়ে জিঙ্ক বা ম্যাগনেসিয়ামের পাত লাগানো থাকে। এই পাতগুলো যতদিন টিকে থাকে ততদিন আসলে লোহার জিনিসপত্রের উপরে মরিচা পড়ে না। আমরা আর এক উপায়ে ধাতুকে সংরক্ষণ করতে পারি, সেটা হচ্ছে অ্যানোডীয় সংরক্ষণ। এর আগেরটা হলো ক্যাথোডীয় সংরক্ষণ, আর একটা হচ্ছে অ্যানোডীয় সংরক্ষণ। এই অ্যানোডীয় সংরক্ষণটা হচ্ছে ধাতুর তৈরি জিনিসপত্রের উপরে আমরা কি করতে পারি, খুব সতর্কতার সাথে কোনো একটা ধাতুর জিনিসপত্রের উপরের অংশটাকে আমরা জারিত করার মাধ্যমে অক্সাইডের প্রলেপ সৃষ্টি করতে পারি। সেই অক্সাইডের প্রলেপটা যখন ধরে নিলাম যে এটা একটা ধাতুর কোনো একটা জিনিস, এইটাকে খুব সতর্কতার সাথে অর্থাৎ আস্তে আস্তে বায়ুর সংস্পর্শে এনে এটা জারিত হবে। জারিত হওয়ার ফলে এটা কি হবে, ওর উপরে একটা
অক্সাইডের প্রলেপ সৃষ্টি হবে। এই প্রলেপটা যখন সৃষ্টি হয়ে যাবে তখন ওইটা প্রায় নিষ্ক্রিয় আবরণের সৃষ্টি হবে, ফলে ভিতরের অংশের ধাতুগুলো আর ক্রিয়া করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ধাতু নিজেই অ্যানোড হিসাবেই রয়েছে, কিন্তু সেটা অ্যানোড হিসেবে থাকার পরেও সেটা কিন্তু সংরক্ষণ হচ্ছে বিশেষ একটা প্রলেপ সৃষ্টির মাধ্যমে। যেমনটা আমরা যদি বলি যে এখানে অ্যালুমিনিয়ামের যদি কোনো একটা পাত থাকে, অ্যালুমিনিয়াম কিন্তু খুব ধীরে ধীরে বায়ুর সংস্পর্শে এসে অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রলেপ সৃষ্টি করে। অ্যালুমিনিয়াম অক্সাইডের এই প্রলেপটা সৃষ্টি হয় যখন এর উপর দিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইডের পুরো অ্যালুমিনিয়ামের যে কোনো একটা জিনিসের উপরে পুরো আবরণটা প্রলেপ মানে অ্যালুমিনিয়াম প্রলেপ সৃষ্টি হবে বা অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রলেপ সৃষ্টি হবে, তখন ভিতরে যে অ্যালুমিনিয়াম আছে সেটা আর বায়ু বা পানির সংস্পর্শে আসতে পারে না। এই অংশটা প্রায় নিষ্ক্রিয় পদার্থ রূপে ক্রিয়া করে, ফলে এটা রক্ষা পায়। যেমন এইখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে তোমরা হয়তো দেখতে পারবা যে এই বোর্ডটার পাশেই কিন্তু অ্যালুমিনিয়ামের পাত লাগানো আছে, এই অ্যালুমিনিয়ামের পাতগুলো দেয়া আছে। হ্যাঁ, তোমরা হয়তো দেখতে পাবা যে অ্যালুমিনিয়ামের যে পাতটা আছে, এই পাতগুলো, সেই পাতগুলো কিন্তু ওই একইভাবে বায়ুর সংস্পর্শে এসে ওর গায়ের উপরে একটা অ্যালুমিনিয়ামের আবরণ সৃষ্টি হয়েছে, অ্যালুমিনিয়াম অক্সাইডের আবরণ সৃষ্টি হয়েছে, যে কারণে এটা আর ক্ষয় হয় না পরবর্তীতে। একবারই এটাকে মানে অ্যানোডীয় সংরক্ষণ, তাহলে অ্যানোড রূপেই আছে, কিন্তু বিশেষ একটা অক্সাইডের আবরণ সৃষ্টির মাধ্যমে এটা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। তো এইভাবেও ধাতুকে সংরক্ষণ করা যায়। আরেকটা বলছিলাম যে ধাতুর উপরে যদি আমরা কোনো একটা পেইন্ট করি, রং করি, যেমন টিনের উপরে ইদানিং রং করা হচ্ছে, রং করলে কিন্তু সেই ধাতুগুলো সরাসরি বায়ু বা পানির সংস্পর্শে আসতে পারবে না, যে কারণে এটা যতদিন রং থাকবে ততদিন এটা কী হবে, এটা ক্ষয় হবে না বা রাসায়নিক কোনো বিক্রিয়া সংগঠিত হবে না। তাহলে 3 নম্বরটা আমরা পাচ্ছি রং করার মাধ্যমে সংরক্ষণ। তো আজকের ধাতু ক্ষয়ের বিষয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধাতুগুলোর দাম বেশি নিষ্ক্রিয়তার কারণে। এবার দেখো ধাতু বিশুদ্ধ করা যেতে পারে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। তো কপার ধাতু মানে পৃথকীকরণ তোমরা কোনো এককালে শিখছো, কপার ধাতু, কপার পিরাইড বা কপারের আকরিক থেকে ধাতু নিষ্কাশন, এটা কোনো এক সময় শিখছো। কিন্তু ধাতুগুলো তৈরি করার সময় শেষ পর্যায়ে এসে ব্লিস্টার কপার তৈরি হয়। ব্লিস্টার কপার, এই ব্লিস্টার কপারটা কি, মনে করো এটা একটা কপারের টুকরো, এর গায়ের উপরে এরকম ফোসকা পড়ার মতো আছে, অর্থাৎ এর মধ্যে সালফার ডাইঅক্সাইড গ্যাস ভিতরে আটকানো থাকে। আরো অন্যান্য কোনো ভেজাল থাকতে পারে কপারের মধ্যে, লোহা হয়তো আছে বা অন্য কোনো কিছু আছে একটু সামান্য পরিমাণে, 100% বিশুদ্ধ না। এটা ব্লিস্টার কপার বলা হয়। ব্লিস্টার মানে হচ্ছে ফোসকা পড়া কপার। ব্লিস্টার কপারটাকে যদি তুমি বিশুদ্ধ কপারে পরিণত করতে চাও তাহলে একটা বিশাল আকারের ট্যাঙ্ক নিতে হবে, প্লাস্টিকের বা লোহার। ট্যাঙ্কটার মধ্যে ব্লিস্টার কপার মানে ভেজাল যুক্ত কপারের অ্যানোড আর বিশুদ্ধ কপারের ক্যাথোড, এটা হচ্ছে ভেজাল যুক্ত কপার, এটা অ্যানোড হিসেবে, আর এটা হচ্ছে বিশুদ্ধ কপারের চিকন চিকন তার নিতে হবে। নিয়ে এখানে বিদ্যুৎ চালনা যদি করো, এটা হচ্ছে প্লাস, এটা হলো মাইনাস। এই বাইরের উৎস থেকে বিদ্যুৎ চালনা করা হচ্ছে। মাঝখানে একটা তড়িৎ বিশ্লেষক পদার্থ যদি কপার হয়ে থাকে তাহলে কপার সালফেট নিতে হবে দ্রবণ, নিয়ে যদি বিদ্যুৎ চালনা করি তাহলে ভেজাল যুক্ত কপারটা, হ্যাঁ, এই অ্যানোডে আমরা জানি জারণ ঘটে, তাহলে ভেজাল যুক্ত কপারটা কি হবে, কপার আয়ন হবে আর 2টা ইলেকট্রন হবে। আর বিশুদ্ধ কপারটা ক্যাথোডে কি হবে, কপার আয়ন গুলো এইখানে সাঁতার কেটে কেটে এটার কাছে যাবে, কপার আয়ন গুলো গিয়ে ইলেকট্রন 2টা নিয়ে ওখানে কপার ধাতু হিসেবে জমা হবে, এটা বিশুদ্ধ। তো যতই সময় যেতে থাকবে এইটা দণ্ডটা ততই মোটা হতে থাকবে আর এটা ক্ষয় হয়ে যাবে।
এক সময় ক্ষয় হতে, আর ভেজালগুলো নিচে জমা হবে, এক সময় এর মধ্যে ভেজালগুলো জমা হবে, এটা ক্ষয় হবে, এটা মোটা হবে, এক সময় হ্যাঁ ভেজালগুলো কি হবে, নিচে জমা হয়ে থাকবে। যখন এটা পুরো ক্ষয় হয়ে যাবে তখন আরেকটা দণ্ড এনে এখানে বসাতে হয়, এটা খুলে আলাদা জায়গায় রেখে এখানে আরেকটা চিকন দণ্ড বসাতে হয়। এটা এই কাজটা চলতেই থাকে ওদের। এভাবে কিন্তু বিশুদ্ধ কপার এরা প্রস্তুত করে। এখন এই কাজটা করতে গিয়ে তুমি যদি মনে করো যে আমি কপার বিশুদ্ধকরণ না করে আমি এই পদ্ধতিতে কি করব, তড়িৎ লেপন। তড়িৎ লেপন, তড়িৎ লেপন কি বলতো? তড়িৎ লেপনটা কি? বলো, কিছুক্ষণ আগে বললাম তড়িৎ লেপন, ইলেকট্রোপ্লেটিংটাকে তড়িৎ লেপন বলা হয়। এখন তুমি যদি মনে করো আমার বাড়িতে যে চামচগুলো আছে সেগুলো মনে করো লোহার চামচ, অথবা আমার বাড়িতে একটা খেলনা আছে লোহার জিনিস, বা আমার যে রডটা আছে সেই রডটার উপরে আমি কপারের বা সোনার কি দিবা, প্রলেপ দিবা তড়িৎ চালানোর মাধ্যমে। তখন তোমাকে একই কপার যে বিশুদ্ধকরণ সিস্টেম, একই পদ্ধতিতে তোমাকে একটা এরকম ট্যাঙ্ক নিতে হবে প্লাস্টিক বা কাচের, নিয়ে যে জিনিসটা তুমি প্রলেপ দিবা তার একটা দণ্ড নিবা এই পাশে অ্যানোড হিসাবে, অ্যানোড, অ্যানোডের দণ্ড। আর যদি চামচের উপর তুমি ধরো এই চামচ, এটার উপরে তুমি প্রলেপ দিবা, তাহলে এটা ক্যাথোডের সাথে লাগাবা, কারেন্টের তারের পজিটিভটা এই পাশে নেগেটিভটা এই পাশে লাগাবে, তাহলে এটা অ্যানোড হিসেবে কাজ করতেছে আর এটা ক্যাথোড হিসেবে কাজ করতেছে। এই জিনিসটা, এই জিনিসটা যে যে যার দণ্ড নিবা, যদি নিকেলের প্রলেপ দাও তাহলে নিকেল সালফেট নিতে হবে, যদি সোনার দণ্ড নাও, সোনার প্রলেপ দাও তাহলে এখানে সোনার একটা লবণ নিতে হবে। ধরে নিলাম আমি কপারের প্রলেপ দেবো, তাহলে এখানে কপার সালফেট নিতে হবে, কপার সালফেট, তাহলে এর মধ্যে কপার আয়ন, এই অ্যানোডে যেটা হবে কপার ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+ হয়ে দ্রবণে আসবে আর দুইটা ইলেকট্রন হবে। আর ক্যাথোডে যেটা হবে, ক্যাথোড, ক্যাথোডের গায়ে অর্থাৎ চামচ থাকলে চামচ, ওখানে যদি লাঠি দাও লাঠি, বা গ্রাফাইটের দণ্ড যদি দাও গ্রাফাইটের দণ্ড, তবে দণ্ড যেটা দিবে সেটা পরিবাহী হতে হবে। তুমি মনে করছো এটা দেখতে কলার মতো দেখা যাচ্ছে, কলার গায়ের উপর আমি সোনার প্রলেপ দেবো, হবে না, ওটা তো পরিবাহী হতে হবে, না হয়তো বিদ্যুৎ চালানো না করলে তো এখানে ইলেকট্রনটা আসবে না ওর কাছে। তাহলে তোমাকে এইখানে এইটার গায়ের উপর এখানকার আয়নগুলো এসে এর গায়ের উপর জমা হবে, হয় ইলেকট্রন দুইটা এদিক ইলেকট্রন নিচ্ছে, নিয়ে ওর গায়ে কপারের প্রলেপ পড়বে, এই হলো প্রলেপ। এটা এইভাবে ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিটাও আমরা সম্পন্ন করতে পারি। তো কোন পাত্র ক্ষয় হবে, কার উপর কোনটা রাখা যাবে, এটা পড়াইছে কি? হ্যাঁ হ্যাঁ, ওটা হয়ে গেছে। তো এই চ্যাপ্টারে মোটামুটি বোধহয় শেষ হয়ে গেল, তেমন আর কিছু নাই। হাইড্রোজেন তড়িৎদ্বার পড়াইছি, ক্যালোমেল পড়াইছি, পিএইচ মিটার পড়াইছি, তারপরে তোমাদের পড়াইছি ওই যে স্বতঃস্ফূর্ততা পড়াইছি, প্রাইমারি সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার পড়াইছি, ইএমএফ পড়াইছি, মানে কোনো কিছু আর বাদ থাকলো না। এখন গাণিতিক সমস্যাগুলো তোমরা নিজেরাই করে নেওয়ার চেষ্টা করবা, যে কয়েকটা করাইছি তোমাদের এখন বাকিগুলো দেখতে হবে। এরপরে তোমরা কোন চ্যাপ্টারটা পড়তে চাও বলো? আর আর কোন অধ্যায় বাকি নাই না? শেষ শেষ অধ্যায়টা বিবেচক পড়ছো না তোমরা? জৈব যৌগ তো বোধহয় শেষ করে দিয়েছি আমি। জৈব যৌগের ক্লাসগুলো তোমরা
যেগুলো দিয়েছিলাম না চ্যানেলে, ওগুলো আছে, ওগুলো দেখে নিবা। অর্থনৈতিক রসায়নটা ইনশাল্লাহ এর পরের দিনে আমরা শুরু করতে পারবো। এর মধ্যে যদি আরো কোনো সমস্যা তোমাদের বের হয়, হ্যাঁ, তাহলে তোমরা এসে পড়বা। তারপর হ্যাঁ, হুম, লাস্ট পেপারে তো তো পড়ানোর কিছুই নেই। সেটা করেছে বিশেষ করে কত এই দেখছো, গত ডিসেম্বরে পড়েছি, এই 20 সালে না 19 সালে, উনি দেখছো 19 সালে পড়েছি। তাহলে আর তুমি কোন বছরে আছি খুঁজতেছো? তো বেড়ে দেখবে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই বোধহয় সবার আগে পড়াইছি। আচ্ছা দেখো, আমি জানেন হ্যাঁ, আমি ফুয়েল সেলের হচ্ছে দ্বিতীয় দক্ষতা এটা সম্পর্কে একটু বলবেন। তাপগতি, আমরা ফুয়েল সেলের দক্ষতা বলে একটা সূত্র আছে, হ্যাঁ। তোমরা এই প্রশ্নটা খালি পড়বা যে সেলের দক্ষতার একটা খালি সমীকরণ দেয়া আছে, তাহলে ওইটা পড়ে নেবে, আর কিছু না, ওখানে সংজ্ঞাটা পারলে পড়বা। আর ওইটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নাই। ফুয়েল সেলের বিষয়টা অনেক কঠিন আছে। ফুয়েল সেলের তাপগতীয় দক্ষতা মানে এটা যেটা তোমরা বলতে চাচ্ছ সেটা হচ্ছে যে তাপ তাপ যে ইঞ্জিন গুলো আছে, তাপীয় সেল যেগুলো আছে, মানে নর্মাল সেল, সেই সেলগুলোর চেয়ে ফুয়েল সেলের কর্মদক্ষতা অনেক বেশি, এফিসিয়েন্সিটা অনেক বেশি। সাধারণ সেলগুলো যদি সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করি, সর্বোচ্চ 60%, 50 থেকে 60%-এর বেশি কাজ করতে পারে না। অর্থাৎ ওই সেলগুলোতে যে জ্বালানিগুলো ব্যবহার করা হয় সেই জ্বালানিগুলো 60% কাজে লাগে, 40% নষ্ট হয়। এই নষ্ট হওয়াটা পরিবেশের জন্য দূষণ সৃষ্টি করে। কিন্তু ফুয়েল সেলে নষ্ট হওয়ার পরিমাণ কম, নাই বললেই চলে। 90-95% এরা কর্মদক্ষতা দেখায়। এই জন্য সাধারণ ফুয়েল সেলগুলোর কর্মদক্ষতা অনেক বেশি এবং পরিবেশ দূষণের মান খুব কম হয়ে থাকে। তো এইখানে দেখো, মানে থার্মোডাইনামিক্স এর সাথে একটা সম্পর্ক আছে, আমার মনে হয় না ওই সম্পর্কটা তোমাদের দরকার আছে তাপগতীয় দক্ষতা নির্ণয়ের। মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, লেড অক্সাইড PbO2 কে দ্রবীভূত করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? দেখো ভালো করে, PbO2 কে, এটা আসছিল 17 সালে মেডিকেলে। PbO2 কে দ্রবীভূত করতে কোনটি ব্যবহার হয়, কোনটি লাগে? এটা একটা 17 সালে প্রশ্ন আসছিল। ক নম্বর মনে করো HCl ছিল, খ নম্বর ছিল HNO3, গ নম্বর H2SO4, হ্যাঁ, ঘ নম্বরে আরেকটা দেখি পানি। কি হবে বলো? কি উত্তর হতে পারে? লেড আয়ন সঞ্চয়ী কোষে যে আছে, তো ওখানে কোন অ্যাসিডটা ব্যবহার করা হয়েছিল? হ্যাঁ, তো উত্তর সালফিউরিক অ্যাসিড দিবা। যেমন ধরো এরকম, এটা আরেকটা কোশ্চেন, H2O প্লাস হাফ অণু অক্সিজেন মিলে, ও না, এটা সম্ভবত হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন H2 মিলে পানি তৈরি হলো। এই বিক্রিয়াটিতে কত কুলম্ব, বিক্রিয়াটি সংগঠিত করতে, বিক্রিয়াটি ঘটাতে কত কুলম্ব চার্জ লাগবে বা তড়িৎ লাগবে, তড়িৎ চার্জ লাগে? বলো, এটার উত্তর দিচ্ছি না। টোটাল কয়টা ইলেকট্রন লেনদেন হয় পানিটা তৈরি হতে গেলে? যদি হিসাব করো। 2 মল। এই
এটা হবে। তাহলে এই বিক্রিয়াটাতে দুইটা যেহেতু ইলেকট্রনের লেনদেন, তাহলে 19300 এত কুলম্ব বিদ্যুৎ লাগবে, তাহলে এটা হবে অ্যান্সার। ধাতুর ক্ষয় কোন ধরনের প্রক্রিয়া? রাসায়নিক প্রক্রিয়া, ভৌত প্রক্রিয়া, তড়িৎ প্রক্রিয়া, তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। রাসায়নিক, কিন্তু এটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আবার ইলেকট্রন লেনদেন হয় না, তাহলে এটাকে তড়িৎ রাসায়নিক, হ্যাঁ তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া বলতে হবে। ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে, জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? সোডিয়াম, ক্লোরিন, হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হয় না, না? জলীয় দ্রবণে কিন্তু হুম জলীয় দ্রবণে কিন্তু সোডিয়ামটা হয় না, কারণ সোডিয়ামটা হাইড্রোজেন আর সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়, তাই না? এই যে ঢাকা ভার্সিটি, এগুলো কিন্তু সব ভার্সিটির প্রশ্নগুলো বলতেছে। লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? জিঙ্ক, লেড, মার্কারি, টাইটেনিয়াম। কোনটা? হুম এটা তো এখনো পড়ালাম। তারপরে এগুলো আছে, এগুলো হিসাব করতে হবে। মরিচার সংকেত আসছিল রুয়েটের পরীক্ষায়, মরিচার সংকেত। মরিচার সংকেত কি হবে? কোনটা হবে? 3 না? হ্যাঁ, এটা কিন্তু 3 হবে, এটা মাথায় রাখবা। কিন্তু লোহাটার সামনে যাই থাক না কেন, Fe2O3, 3H2O, তো লোহার সামনে কিন্তু 2ও একটা থাকবে, 2Fe2O3। ঠিক আছে, কিন্তু অবশ্যই 3টা ঠিক থাকতে হবে। ওটা যদি নাও থাকে তবুও চলবে, কিন্তু 3 ঠিক থাকতে হবে। এবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে কত বিদ্যুৎ চালনা করে 1 মল অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে? বলো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে কত বিদ্যুৎ চালনা করলে 1 মল অ্যালুমিনিয়াম জমা হবে? 3 ফ্যারাড। এটা সহজ কথা, 3 ফ্যারাড। এবার তোমরা বলো, এগুলো তো সব হিসাব দেখতেছি, সব অঙ্ক এখানকার, কিন্তু ছোট অঙ্কগুলো সবগুলো এখানে আসে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে কত বিদ্যুৎ চালনা করলে 1 মল অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে? 3 হবে কি? 3 মোল ইলেকট্রন লাগবে, এই জন্য 3 ফ্যারাড। 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাড। তারপরে দেখো, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত? বের করতে পারবা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক? জেটের মান মনে আছে না? জেড সমান পারমাণবিক ভর 4 × 96500, এটার একক হবে এত কুলম পার কুলম। তাহলে সিলভারের পারমাণবিক ভর কত? 108। 108 দিয়ে এই ভাগ দিলে এটা যেটা বের হবে ওটাই উত্তর। 1 মোল কিউপ্রাস না কপার ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করতে কত ফ্যারাড বিদ্যুৎ লাগবে?
2 ফ্যারাড, কারণ চার্জটা দেখতে হবে। তারপর হচ্ছে নিচের কোনটি লবণ সেতুতে ব্যবহৃত হয়? কোন লবণটি? অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, সবগুলোই। সব। হ্যাঁ, এগুলো এগুলো কিন্তু, হ্যাঁ এগুলো এগুলো কিন্তু সবগুলো ব্যবহার করা হয়, ঠিকই বলছো। এটা করো, 47 ডিগ্রি সেন্টিগ্রেডে নিম্নের অধ্যকোষের ইএমএফ কত হবে? এখন অধ্যকোষটা হচ্ছে এটা পাওয়া গেছে FeFeCl3, Fe আর FeCl3। এই দেখো অধ্যকোষটা হচ্ছে Fe আর FeCl3, এখানে 0.25 m, আর এখানে দেয় আছে ওর মধ্যে আয়রনের 0.036 ভোল্ট। এই আয়রনটার Fe এর হচ্ছে 0.036 ভোল্ট, এটা দেয়া আছে। প্রমাণ বিজারণ বিভব মান, আয়রনের প্রমাণ বিজারণ বিভব মান হচ্ছে এত, আর কিছু নাই কিন্তু প্রশ্নটার মধ্যে কুয়েটে আসছিল। এটা বের করতে দেখি পারো কিনা। আগে বিক্রিয়াটা তোমরা দেখবা, এখানে যে বিক্রিয়াটা হবে Fe কি হবে 2+, Fe2+ প্লাস 2টা ইলেকট্রন, তাই না? এই যে এখানে 2টা ইলেকট্রন লেনদেন, 2টা না 3টা? 3টা। এখানে হবে 3টা ইলেকট্রন, 3টা। তো এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে এইটার যদি কে বের করতে চাও তাহলে কেটা কি হবে Fe3+, আর Fe হবে কিনা। তো তোমরা এটা কি করবা, এটার মান 1, Fe3+, আর Fe3+টার মান হচ্ছে 0.036। এই যে এটা, এই ঘনমাত্রা না 25, এই ঘনমাত্রা বসালাম। এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে, আমরা জানি E সমান হবে E0, এর মান তো দেয়া আছে, মাইনাস ছিল না সূত্রে 2.303 RT NF, আর এখানে হবে লগ, ওই মানটা বসাই দেবে 0.25, যেহেতু বের করে ফেলছে। E এর মান কিন্তু দেয়া ছিল, E এর মানটা কত ছিল বলো তো? 0.036 মাইনাস 2.303, আর এর মানটা কত বসাতে হবে বলো? 8.314। টি এর মানটা 47, যোগ করো তো কত হয়? 320। আর এটা এখন বের করো ক্যালকুলেটর, যা হবে তাই। এই তো, এইটা হবে অ্যান্সার 0.0487 ভোল্ট নাকি? হ্যাঁ, এইটা অ্যান্সার। একজনেরও তো হলো না, তোমরা যে কি হিসাব করলা।